আমরা মেয়েরা অনেক অদ্ভুত, তাই না? সংসারের কি হাল অবস্থা, এরপরও কিন্তু আমরা নতুন, নতুন জিনিস দিয়ে সংসারকে সাজাতে অনেক পছন্দ করি। এই যে চেয়ারের কভারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বানিয়ে নিয়ে আসলাম নতুন করে। এটা আমার মায়ের বাসারই ভিডিও। তো আজকে আমি বাসায় চলে যাব। ৩ দিন পর আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মায়ের ডেরার বাসা। তো আসলে ডেরার বাসাটা বলার কারণ হচ্ছে, আমার শ্বশুরবাড়ির ঘরের অনেকেই বলে আমার মায়ের বাসাটা একটা ডেরার বাসা। তো যাই হোক, তাদের ভাষায় যেটা ডেরার ভাষা বলে, আমরা তো সেটাকে বলি বিল্ডিং বাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিয়েছিলাম। সবাই নাস্তা করেছি। নাস্তা করে এদিকে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আমার ভাইয়ের বউ আরকি স্কুলে চলে গিয়েছিল। আর আমি মাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু মার্কেটে। তো মার্কেটে গিয়েছিলাম আসলে আমারই প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে। এদিক থেকে চেয়ারের কভারগুলো এই যে নতুন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মা বানিয়ে নিয়ে আসছে। আমার অনেক ভালোবাসার আপুরা আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট পেয়ে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। এটা যেহেতু আমার একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আচ্ছা, এই যে দেখেন আমি কি করেছি, এখানে একটা কুলবালিশ, ২ টা মাথার বালিশ বানিয়ে নিয়ে আসছি। এগুলো কিন্তু আমি শিমুল তুলা দিয়ে বানিয়েছি। আর কুলবালিশটা বানিয়েছি একদম আ গরম যে লাগে না, ওইরকম একটা ফাইবার দিয়ে। তো অনেক আগেই ফাইবারটা কিনেছিলাম, সেই ফাইবারগুলো দিয়ে কুলবালিশটা বানিয়েছি। এখানে মা দুপুরের জন্য ঢেঁড়স ভাজি রান্না করেছে, ভাত আর গতকালকে কিছু তরকারি ছিল, সেটা দিয়ে খাওয়া-দাওয়া করে আমি এই তো বাসায় চলে আসলাম। আমাকে অনেক আপুরা আমাকে বলেছেন যে, "আপু, দিন শেষে সংসার তোমার, সন্তান তোমার। তুমি এই সংসারটাকে কোনোভাবেই ছাড়বে না।" তো আসলে আমার এই সুন্দর সংসারটার উপরে না কিছু শকুনের চোখ পড়েছে। শকুনের চোখগুলো আমার শ্বশুরবাড়ির লোকেরাই বেশি করে আরকি আমার সংসারের দিকে চোখগুলো ফেলেছে। তো আসলে দেখবেন যে মানুষের নজর লাগা বলে কিন্তু একটা কথা আছে। আপনি যখন ভালো চলবেন, ভালো কিছু করবেন, তখন বিশেষ করে আপনার আ এক্কেবারে শ্বশুরবাড়ির মানুষগুলোই আপনার চক্ষুশূল হয়ে পড়বে। আপনার সামনে আপনাকে অনেক ভালো, ভালো বলবে। অথচ অগোচরে আড়ালে আপনাকে নিয়েই তারা কিন্তু হিংসায় জ্বলে-পুড়ে মরে যাবে। তো যাই হোক, আসলে এটা আমার ভাগ্যে, আমার সংসারে যা, যা লিখা ছিল বা লিখা আছে, আল্লাহ তাআলা ভাগ্যে লিখে রেখেছে, সেটা হয়তোবা কোনোদিনও কেউ কেড়ে নিতে পারবে না। তো এদিক থেকে আমি এই যে বৃহস্পতিবার চলে আসছি মায়ের বাসা থেকে। তো বৃহস্পতিবার রাতে বাসায় আসার পর আমি কিন্তু আর কোনো ভিডিও শুট করি নাই। এটা ছিল শুক্রবারের দিনের ভিডিও। তো জবার আব্বুর সাথে এমনিতেই যেহেতু আমার একটু সবসময় আ দেখা যায় এটা সেটা নিয়ে একটু খুঁটিনাটি বিষয় নিয়ে লাগতেই থাকে। লাগাটাই স্বাভাবিক। কারণ আমার ঘরের যে সংসারের পরিস্থিতি হয়ে আছে, এগুলো মনে হয় না জানা শোনার পর যেকোনো নারীর সংসারে সে নারীটা খুব স্বাভাবিক থাকতে পারবে। তো সেই জায়গা থেকে আমারও মন মেজাজ খারাপ হয়েছিল। আর এগুলো দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই ও বারবার আমাকে ডাকাডাকি করতেছিল যে, বাজারটা করা লাগবে। তো বাজারে যাবো কিনা? তো প্রথমত আমি আরকি বাজারে যাওয়ার কোনো আমার ইচ্ছেই ছিল না। পরবর্তীতে আবার দেখলাম যে না, বাজার না করলেই না। তো বাজারগুলো যেহেতু এ মাসে সেই করে দিবে, এ কারণে দেখলাম যে শুক্রবার ছাড়া তার যেহেতু আর বন্ধও নাই, তার চাইতে বাজারগুলো করে নিয়ে আসি। তো এখানে এই যে যত রকমের মাছ দেখতে পাবেন, সবগুলো মাছ এবার ওই পছন্দ করে কিনেছে। আমি যদিও বাজারে গেলে একটু কিপটেমি করি। আমি দেখা যায় যেমন এই যে শোল মাছটার দাম কিন্তু অনেক। এটা ৳৫০০ পড়েছে এই মাছটার। তো এখানে কিন্তু ১ কেজিও হয়নি। তো তারপরেও কিন্তু সে মাছটা কিনে নিয়ে আসছে। তো সে যেভাবে রান্না করতে বলছে, আমি সেভাবে পরবর্তীতে রান্না করে তাকে খাওয়াবো। আসলে আমরা মেয়েরা অনেক অদ্ভুত। স্বামীরা বাইরে যত যাই কিছু করুক না কেন, দিন শেষে সে কোনটা খেতে পছন্দ করে, কি খেতে পছন্দ করে, সেটাই কিন্তু রান্না করে তার খাবারের সামনে দিতে আমরা বেশি পছন্দ করি।
মাছগুলো যেহেতু কাটিয়ে আনা হয়েছে, মাছগুলোর মধ্যে অনেকটা আঁশ লেগে আছে। তো আজকে যেহেতু মাছগুলো আর ভালো করে ধুয়ে রাখবো না, এমনিতেই আমি পানি দিয়ে ২-৪ বার ভালো করে ধুয়ে মাছের গায়ে যে রক্তটা লেগে থাকে সেটা ফেলে দিয়ে তারপরে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমাকে একজন আপু নক করেছে, আপু তুমি কেমন আছো, মেয়েরা কেমন আছে, তোমার সংসারে সব ঠিকঠাক আছে কিনা। যদিও আপুর আইডির নামটা আমি আলাদা করে লিখে রাখি নাই, এ কারণে আপুর আইডির নামটা আমি নিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সত্যি কথা বলতে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটা যেহেতু আমি যখন মায়ের বাসা থেকে এসেছি তখনও ভিডিওটা করেছি। তো ভিডিওটা হয়তোবা তার পরের দিনই আমার ছাড়ার কথা ছিল। তো যেহেতু মন মানসিকতা ভালো নেই, এই কারণে কিন্তু আমি ভিডিওটা অনেক দেরিতে আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা আমি বলব যে সত্যি আমার এই ভিডিওটা না আমাকে অনেক অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমি যদি আমার এই ভিডিওগুলো না করতাম, আমি আসলে ভালো মানুষের মুখোশ আর খারাপ মানুষের মুখোশ বলে একটা কথা আছে। আমি এই মুখোশগুলো আমি চিনতে পারতাম না। আমাকে যারা ভালোবাসেন তারা তো সবসময় আমাকে ভালোবাসেন। কিন্তু একদম আমার ঘরের আপন মানুষ কিছু আছেন যারা কিনা আমার ভালো খাওয়া, ভালো পড়া, ভালো চলা দেখে তাদের একদম চোখ, গা জ্বলে যায়। তো আমি বলব একটা কথাই যে অন্যের সুখ দেখে কখনো হিংসান্বিত হবেন না বা রাগান্বিত হবেন না। তো আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে, যা দিয়েছে সেটা নিয়েই সুখে থাকার চেষ্টা করেন। আপনি যদি সবসময় আমাকে নিয়ে হিংসায় মেতে থাকেন, আমার সংসারের সুখ দেখে আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যান, তাহলে সেই জায়গায় আমার থেকে কোনো কিছুই হবে না। আমার জায়গাতে আমি ঠিকই থাকবো। তো দিন শেষে অন্যের সুখ দেখলে আর বলতে হয় সবসময় আল্লাহ তাআলার নাম নিতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ। আমি কখনো আমার পরিচিত হোক বা অপরিচিত হোক, আমি যদি দেখি কেউ নতুন কোনো কিছু করেছে বা নতুন একটা সম্পদ গড়েছে, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার শুনতেও বেশ ভালো লাগে। কিন্তু এমনও অনেক মানুষ আছে দেখবেন যে আপনি ধরেন একটা ঘরে ফার্নিচার বানিয়েছেন, সে একদম মুখ চোখ কালো করে তারপরে সেটাকে দেখে নিচ্ছে বা আপনার ভালো দিকটা সে কখনো এভাবে পজিটিভভাবে নেয় না। সবসময় নেগেটিভটাই চিন্তা করে। তো এগুলো কিন্তু মাঝে, মাঝে ওই যে শকুনের চোখ বলে কথা, সেই শকুনের চোখটা পড়াতেই মাঝে, মাঝে সংসারে কিন্তু অশান্তির সৃষ্টি হয়। আমার এই ভিডিওগুলো যদি না করতাম তাহলে এই যে আমার ঘরে যে মানুষটাকে নিয়ে এত, এত অশান্তি, সে মেয়েটাও যদি আমার ভিডিওগুলো না দেখতো তাহলে আসলে সে আমার ভিডিওগুলো দেখেই কিন্তু তার জ্বালাপোড়া আরও বেশি উঠে গিয়েছিল। তো সেই জায়গা থেকেই সে কিন্তু আমাকে নক করে সবকিছু জানিয়ে দেয়। তো যাই হোক, আমি মনে করব এটা খুবই ভালো একটা দিক। মহান আল্লাহ তাআলা যা করেন সেটা অবশ্যই তার বান্দার ভালোর জন্যই করেন। কারণ সে মেয়েটা যদি আমার ভিডিওগুলো না দেখতো, আমার ভালো খাওয়া, ভালো পড়া, আমার স্বামী, সংসার নিয়ে হাসিখুশি থাকা, এগুলো যদি তার চোখে না পড়তো, সে হিংসান্বিত হতো না বা আমাকে আউট কলে ফোন দিয়েও জানাতো না। এজন্য মনে করি যে এই ভিডিওটা সত্যিই আমার একটা পজিটিভ দিক হয়ে দাঁড়িয়েছে। আর বলব যারা হিংসা করেন আমাকে নিয়ে বা আমাকে দেখলে আপনাদের গা জ্বলে, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজনদের কথাই আমি বলছি। তাদেরকে বলব যে যদি পারেন গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে তারপর আগুনটা ভালো করে জ্বালিয়ে দিবেন। যেন একদম জ্বলতে, জ্বলতে ছাই হয়ে যান। তারপরেও যেন আপনাদের জ্বালাটা না মিটে। তো যাই হোক, এদিক থেকে আমি কিন্তু এই যে মাছগুলো আজকে সবকিছু প্যাকেট করে রেখে দিলাম। আসলে খারাপ মানুষের কথা যতই বলি না কেন, খারাপের বর্ণনা দিতে গেলেও দেখা যায় ভিডিও শেষ হয়ে যাবে। তারপরেও খারাপের কথার বলার বর্ণনা কিন্তু শেষ হবে না। সেই জায়গা থেকে তাদের কথাগুলো আমার বলতেও ইচ্ছে করে না। এই ধরনের মানুষের কথাগুলো বলতে গেলেও আমার গাগুলো ঘেন্না করে। তো নিজের কাছেই দেখা যায় খারাপ লাগে। তো এদিক থেকে এই যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আজকের এই পাঙ্গাস মাছটা যে খেতে কেমন হবে আল্লাহই ভালো জানে। কিছু, কিছু পাঙ্গাস মাছ আছে দেখবেন যে ওগুলো রান্না করার পরও কেমন যেন একটা কাষ্ঠে গন্ধ আসে। তো এই গন্ধটা কিন্তু ভালো লাগে না। তো এবার যে দোকান থেকে আমি পাঙ্গাস মাছ কিনি, ওই দোকান থেকে কিনি নাই, অন্য একটা দোকান থেকেই জবার আব্বু পাঙ্গাস মাছটা কিনলো। তো এটা রান্না করার পর বোঝা যাবে এটা খেতে আসলে কতটা ভালো বা কতটা খারাপ।
তো যাই হোক, আমার প্রত্যেকটা আপু এত এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার নিজের জায়গাতে আমি অটল থাকতে পারি এবং আল্লাহ তাআলা যেন সেই ধৈর্য শক্তিটা আমার ভিতরে আরও বাড়িয়ে দেন। আমার সংসারে যে মানুষের খারাপ দৃষ্টিভঙ্গি পড়েছেন, সেটাও যেন মহান আল্লাহ তাআলা তাদের কাছ থেকে উঠিয়ে নেন। আমি সবসময় এই দোয়া করব। আসলে আমি মনে করি দিন শেষে মহান রবের উপরে আর কেউ নাই। তিনি আমার জন্য যেটা করবেন সেটাই মঙ্গলজনক। আর তার খুশিতেই আমি খুশি। তো এদিক থেকে দেখেন, এই যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে, আমি আর এই বাজারগুলো যখন করা হয়েছিল, সেটা ছিল পহেলা বৈশাখের আগে আর কি বাজারটা করা হয়েছিল। তো জবা বারবার বলতেছিল যেন একটা ইলিশ মাছ আনা হয়। ছোট্ট একটা ইলিশ মাছ ১৫০০ টাকা দাম বলতেছিল। এই কারণে কিন্তু জবার বাবা আর ইলিশ মাছ কিনে নাই। তো যাই হোক, এত কিছুর পরেও আমি বলব যে এই মানুষটা আমার মাথার উপরে বটগাছ, আমার সন্তানদের বটগাছ। দিন শেষে সে যত যাই করুক না কেন, দোষটা যে আমি একার দিব তা না। আসলে এই ধরনের অপকর্মে যারা থার্ড পারসন লোকটা যে থাকে, তারও দোষ আছে। আর যে আমার সংসারের মধ্যে আর কি তৃতীয় ব্যক্তি হয়ে প্রবেশ করেছে, সেও কিন্তু জেনে শুনেই প্রবেশ করেছে। তো আমি মনে করি দ্বিতীয় ব্যক্তির ঠিক যতটুকু দোষ, তৃতীয় ব্যক্তিরও ঠিক ততটুকু দোষ। তো সেই জায়গা থেকে তার সাথে আমি হই হাল্লা যত যাই করি না কেন, তো আমার জায়গা তো আমি চাইলেই আর এত সহজে ছেড়ে দিতে পারি না। সেই জায়গা থেকে আমাকে আমার সংসারটা করতেই হবে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে। আমার অনেক আপুরা বলেছেন, আপু তোমার ২ টা মেয়ে আছে, মেয়েদের দিকে তাকিয়ে তুমি ধৈর্য ধরো, একদিন তোমার ভালো দিন আসবে, তুমি শুধু অপেক্ষা করে যাও। তো আমি একটা জিনিস দেখেছি যে ১০-এর মুখে জয়, ১০-এর মুখে ক্ষয়। আমি এর আগেও আমি অনেক বড় একটা বিপদে পড়েছিলাম। প্রায় ১০ লক্ষ টাকার একটা মামলার বিপদে পড়েছিলাম। সেখানে আমি ৫ বছর সেই ঘটনাটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী হয়েছিলাম। আমার মা, আমার ভাই, আমার বোন ছাড়া আমাকে কেউ কোনোভাবে ওখান থেকে অ্যাম বিভিন্ন কথা বলে আমার মা, ভাই বোনেরাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। তার সাথে আমার পাড়া প্রতিবেশী এরাই কিন্তু আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছিল। কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো একজন মানুষ আমাকে তখন সেই বিষয়টাকে নিয়ে আমাকে ধৈর্য ধরতে শিখায় নাই, আমাকে এতটুকু সান্ত্বনার বাণী দেয় নাই। তো আসলে তিতা হলো কথাটা সত্য। তো সেই জায়গা থেকে আমি বুঝতে পারি একটা মেয়ে যখন বিপদে পড়ে, তার মা, ভাই, বোনেরাই কিন্তু এগিয়ে আসে। তো সেই জায়গা থেকে আমি আমার মা, ভাই, বোনদেরকেই সবার আগে আমি আমার লাইফে আর কি আমি পেয়েছি। যে কোনো বিপদে আমার শ্বশুরবাড়ির কাছ থেকে আমি তেমন কখনো কোনো সাপোর্ট আমি পাই নাই। তো যাই হোক, আমি সবসময় দোয়া করি আমার হাসব্যান্ড যেন কখনো কোনো বিপদে না পড়ে। এরপরও যদি সে কোনো বিপদে পড়ে যায়, আমার জায়গা থেকে যতটুকু দরকার আমি তাকে সাবধান করব। তারপরেও যদি জেনে শুনে সে কোনো বিপদের দিকে পা বাড়ায়, তাহলে সেখানে তো আমার আর কোনো কিছু করার নাই। কারণ মানুষ আসলে অনেক কিছুতে অনেক অনেক বুদ্ধি পরামর্শই সবাই সবাইকে দিতে পারে, ধৈর্য ধরতে বলতে পারে। কিন্তু যার যার অবস্থানের সিচুয়েশনটা সেই একমাত্র বুঝে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তান, আমার সংসার, আমার স্বামীর জন্য দোয়া রাখবেন। আর এপাশ থেকে আমি কাজ করতে করতে আসলে অনেক কথাই বলে ফেললাম। আসলে আজকে অনেক রকমের মাছ আনা হয়েছে। তো এখানে যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল, তো জবার আব্বু যেহেতু বাসায় ছিল, সে মাংস খাবে। তো তার জন্য আর কি মাংসটা রান্না করা। আর এই যে দেখেন একেবারে তাজা তাজা টাকি মাছ। তো এখানে এই টাকি মাছগুলো নিয়ে আসছি। এই তাজা টাকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আসলে আমি রেগুলার মেনটেন করতে পারতেছি না। আসলে আমার মন মানসিকতা কোনো কিছুই ভালো নাই। তো অনেক চেষ্টা করছি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি যদিও টুকটাক ভিডিও আমি কাজ করছি, সেগুলো হয়তোবা ভালো যখন লাগছে তখন ভিডিও মেক করছি। কিন্তু ওইভাবে যে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু আর হয়ে উঠছে না। তো এই দিক থেকে আমি এই তো দেখেন এখানে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অল্প কিছু পরিমাণে ঢ্যাঁড়স ছিল, তো ভাবলাম ঢ্যাঁড়সটা ভাজি করে ফেলি।
তো গরুর মাংসটা আজকে আর প্রেশার কুকারে রান্না করলাম না, একেবারে চুলায় কষিয়ে তারপরে আর কি মাংসটা রান্না করব। আর এদিক থেকে আমি ওই চুলাতে আর কি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিব। আসলে জীবনের কষ্টের কথা যখন শেয়ার করা হয়, একজনের কথা নিজের কথা বলতে গিয়ে আমি আমার কমেন্ট বক্সে দেখলাম যে এমন ২-১ জনের আপু আমাকে কমেন্ট করেছে। তো আমি সেই আপুদের নামটা নাই বা নিলাম। তো আসলে কি একটা গল্প শেয়ার করলে তখন দেখবেন যে আরও ২টা গল্প আরও ২-৪ জন মানুষের মুখ থেকে বের হয়ে আসে। আমাদের জীবনটা না নাটকের চেয়েও নাটকীয়। আমরা অনেকভাবে নাটকের মধ্যে দিয়ে জীবনটাকে পার করি। তো বাস্তবতার নাটক আর আমরা টিভিতে যে নাটকগুলো দেখি, ওই নাটক আর বাস্তবতার নাটকের সাথে কিন্তু রাত-দিন তফাৎ আছে। তো যাই হোক, আসলে জীবনটা নাটক দিয়েই মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত নাটক করেই জীবনটাকে পার করতে হবে। আর কি আর করা, আসলে মহান আল্লাহ তাআলা যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটা তো হবেই। তবে আমাদের চলার পথটা যদি আমরা নিজেরাই সঠিক না করে নিতে পারি, সেখানে আসলে মানুষের দোষ দিয়ে বা আল্লাহ তাআলার উপরে দোষ দিয়ে যে বলব যে এটা আমার ভাগ্যে লেখা ছিল, এমনটা না। আসলে মানুষ যখন যেকোনো দেখবেন যে বিপদগামী হয় তার নিজের ভুলের কারণেই। তো সে ভুলটা যদি সে নিজের জায়গা থেকে না শুধরাতে পারে, ভুলটাকে যদি সংশোধন না করে, তাহলে কিন্তু সে ইচ্ছাকৃতভাবেই সারা জীবন সে ভুলের মধ্যেই পড়ে থাকবে। আল্লাহ তাআলা সবসময় চায় তার বান্দাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য। কিন্তু আমাদের কিছু, কিছু ভুলের আ কারণে আমরা বিপথে চলার কারণে কিন্তু আমরা সেই ভুলের সম্মুখীনগুলো হয়ে থাকি। তো একটা জিনিস কি, আমি যদি আমার জায়গা থেকে আমার সংসার, সন্তান বা আমার স্বামীকে আমি একদম মন থেকে যদি বিশ্বাস তাদেরকে করে থাকি, আমার সংসার যদি একদম সত্যি হয়ে থাকে, যত রকমের গোপনীয়তা থাক না কেন, গোপন কিছু কেউ আমার সাথে করুক না কেন, সেটা আমি দেখেছি মহান আল্লাহ তাআলা সেটা কোনো না কোনোভাবে সেটা আমার সামনে একদম তুলে নিয়ে আসে। তো আমি যদি ঠিক থাকি বা আমি যদি সরল থাকি, আমি যদি কাউকে না ঠকাই, দিন শেষে আমাকে যে মানুষটা ঠকাচ্ছে বা ঠকানোর চিন্তাভাবনা করছে, দিন শেষে আমাকে ঠকাতে গিয়ে কিন্তু সে অপমান, লাঞ্ছিত, সবার কাছে অবহেলার একজন মানুষ হয়ে উঠছে। তো যাই হোক, আসলে হয়তোবা তার বুঝাতে বা চলাফেরাতে তার কোনো ভুল ছিল। যে ভুলের মাসুলগুলো তাকে হয়তোবা কোনো না কোনোভাবে এখন দিতে হচ্ছে। আসলে অনেক কথা বলে ফেললাম। আজকে কিন্তু আমি এখানে টাকি মাছের ভর্তা বানাচ্ছি। তো একদম বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে টাকি মাছের ভর্তা বানালে কিন্তু ভালো লাগে খেতে। আমার কাছে যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, তো আমি ভাবতেছিলাম যে ভিডিওগুলো আমি এখন থেকে ১ দিন পর, পর শেয়ার করব। তো ওই যে বললাম না যে আসলে সবই ভিডিও ঠিকই আছে, তবে শেয়ার করার মতো মন মানসিকতা আমার আসলে হয়ে উঠছে না। কেমন যেন একটা অলসতা কাজ করছে। তো আজকে ভিডিওটা এই যে আপনাদের সাথে শেয়ার করছি, একদম যেই মুহূর্তে আমি ভিডিওটা আপনাদের সাথে পাবলিশ করব, ওই মুহূর্তে বসে আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। এখানে কিন্তু আমি টাকি মাছের ভর্তা বানিয়ে নিয়েছি। এই টাকি মাছের ভর্তাটা কিন্তু অনেকভাবে বানানো যায়। তো আমার কাছে এভাবে অনেক খেতে ইচ্ছে করলো। আর মাছগুলো যেহেতু একেবারে তরতাজা ছিল, তো এই ভর্তাটা দিয়েই কিন্তু জবার বাবা প্রায় ১ প্লেটের বেশি ভাত খেয়ে ফেলেছে। ভর্তাটা আর অবশিষ্ট আর কি রাতে খাওয়ার জন্য থাকে নাই। আর একদম অল্প পরিমাণে যেহেতু ঢেঁড়স ভাজি করেছি, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর গরুর মাংসটাও রান্না করে নিলাম। আমরা এটা খাওয়া-দাওয়া শেষ করে আমি আসলে আমার মোবাইলে একটু সমস্যা ছিল। তো আমি জবার বাবাকে বলেছিলাম যে আমার মোবাইলের সমস্যাটা যেন সারিয়ে দেয়। আসলে আমার এই যে এখন যে সংসারের পরিস্থিতি বা সিচুয়েশন, আমার এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন কিন্তু এই ধরনের উটকো কোনো ঝামেলা আমার সংসারে ছিল না। আমি খুব স্বাভাবিক শান্তভাবেই সংসারের কাজগুলো করতেছিলাম। তো রান্নাবান্না করার পরে যে এগুলো যেহেতু মাছ ধোয়া হয়েছে, কত দেখেন জালি প্লেট বের হয়েছে, এগুলো এখন আমি সাবান দিয়ে ধুয়ে নিব। তো
তো যদিও ওই মুহূর্তে আমি টুকটাক হালকা পাতলা বাতাসের মাধ্যমে কিছু খবর আমার কানে আসছিল, ওটা নিয়ে আমার মন মেজাজ খারাপ ছিল। তো পরবর্তীতে কখন কিভাবে জানতে পারলাম সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আসলে ভিডিও যেহেতু কষ্ট করে করেছি, তো ভিডিও তো আর ডিলিট করতেও ইচ্ছে করছে না। এ কারণে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এখানে যেহেতু মাছ ধোয়া হয়েছে, সিঙ্কের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ রয়ে গিয়েছে, কারণে সিঙ্কের চারপাশটা আমি ভালো করে ধুয়ে নিব। তো এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব, ওই পাশ থেকে মাংসটাও রান্না করা হয়ে যাবে। এরপর কিন্তু আমি ঘর দুয়ার মুছে পরিষ্কার করে আমি গোসল করে নিয়েছি। তো আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আসলে মাছ বাজার করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্নাতে। আর এ পাশ থেকে এই যে সব কিছু ধুয়ে এভাবে রেখে দিব, এগুলো যখন শুকিয়ে যাবে তো বিকেলবেলা হাতে যখন সময় হবে আমি গুছিয়ে নিব। তো মোবাইলটা যেহেতু সাউন্ড একেবারেই কম, মোবাইলটা সারানোর জন্য আমি একটু তাড়াহুড়া করছিলাম যে আজকে জবার বাবাকে নিয়ে আমি বাইরে যাব। তবে বাইরে আমি ঠিকই গিয়েছিলাম। তো তার বাইকে আবার তেল ছিল না, সে আমাকে ঢাকা সিটি ঘোরাতে ঘোরাতেই সে রাত প্রায় 1টা-1.5টা বাজিয়ে ফেলেছিল, মোবাইলটা আর সারানো হয় নাই। তো যাই হোক, ওই ভিডিওগুলো যদিও আমি করেছি, আজকের ভিডিওতে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।